ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। তো ক্লাস 9-এর যে প্রথম টপিকস ছিল, অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেটা আমরা শেষ করেছি। তার কোনো রকম কোনো প্রশ্ন উত্তর এখনও লেখানো হয়নি। আগে দুটো টপিকস আমি শেষ করে দিই। প্রথম কাব্যাংশ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর লেখা, সেটা আমরা শেষ করে ফেলেছি। আজকে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে ধীবর বৃত্তান্ত, যেটা রচনা করেছেন কালিদাস। তো কালিদাসের যে লেখা সেটা পরবর্তীকালে যেটা আমরা হাতে পাই সেটা হচ্ছে সত্যনারায়ণ চক্রবর্তী মহাশয়ের যেটা বাংলা তর্জমা, সেটা আমরা তোমাদের পাঠ্যের মধ্যে আছে আর কি। অর্থাৎ এক কথায় কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম বলে যে নাটকটা ছিল, সেই নাটকের যে বাংলা তর্জমা যেটা সত্যনারায়ণ চক্রবর্তী মহাশয় করেছিলেন, সেই তর্জমাটা, বাংলা তর্জমাটা তোমাদের পাঠ্য। তো পুরো নাটকটাই তোমাদের পাঠ্য নয়। এই যে কালিদাসের যে অভিজ্ঞানম শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে, মনে রাখবে, কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটা গৃহীত হয়েছে, যেটা সত্যনারায়ণ চক্রবর্তী মহাশয় অনুবাদ করেছিলেন। পরীক্ষায় প্রশ্নই পড়ে তর্জমা শব্দের বাংলা কি। তর্জমা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ করা। ক্লিয়ার? তো আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পারছো। তো এরপর দেখো, তোমাদের কয়েকটা মানে ধীবর বৃত্তান্ত পড়াবার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিই। সেটা হচ্ছে ধীবর বৃত্তান্ত নাটকটা তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা জানবে নাটক কি, আর নাটকের সাথে একটা গল্প, ছোট গল্প বা একটা উপন্যাসের পার্থক্য কি। আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, ছোট্ট করে বোঝো, যেহেতু তোমরা এখন সবাই খুব ছোট। দেখো, উপন্যাস হচ্ছে একটা বড় গল্প যেখানে একটা মানুষের পুরো জীবনটা ধরা পড়ে। ছোট গল্প কি? আচমকা শুরু, আচমকা শেষ, যেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শেষ হয়ে হইল না শেষ। অর্থাৎ দুম করে শুরু হবে, দুম করে শেষ। নাটক কি? নাটক হচ্ছে সংলাপ দেওয়া হয়। সংলাপ মানে কি? ধরো একজন ব্যক্তি একটা কথা বলল, অপরজন ব্যক্তি আরেকটা কথা বলবে, এগুলোকে বলা হয় সংলাপ। তো নাটক হচ্ছে সংলাপ ধর্মী, অর্থাৎ সংলাপ দিয়ে নাটক হয়, নাটকের মধ্যে সংলাপ থাকে। আর কবিতা, অনেকগুলো কবিতা নিয়ে একটা কাব্যগ্রন্থ হয়। এগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে কটা পাঠ বললাম, যে একটা হচ্ছে কাব্যগ্রন্থ যেখানে কবিতা থাকে, একটা হচ্ছে তোমার উপন্যাস যেখানে একটা মানুষের সম্পূর্ণ জীবনটা ধরা পড়ে, অর্থাৎ পুরো কাহিনী থাকে, একটা হচ্ছে ছোট গল্প যেখানে দুম করে শুরু দুম করে শেষ, অর্থাৎ হঠাৎ করে শুরু হঠাৎ করে শেষ। আরেকটা হয় বাংলা সাহিত্য সম্ভারের মধ্যে আরেকটা অংশ পড়ে, সেটা হচ্ছে প্রবন্ধ, যেখানে তথ্যাদি তথ্যপূর্ণ গদ্য রচনা বলা হয় এটাকে। অর্থাৎ এমন একটা আখ্যান বা এমন একটা গদ্য রচনা যেখানে তথ্য দেওয়া থাকে। তো তোমাদের পাঠ্য প্রবন্ধ আছে, প্লাস ক্লাস 10-এও আছে প্রবন্ধ। সেখানে তোমাদের পাঠ্যের মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলবো চিঠি বলে একটা স্বামী বিবেকানন্দের রচনা আছে, সেটা আমরা প্রবন্ধের পর্যায়ে ফেলবো। তো যাই হোক, ধীবর বৃত্তান্ত কালিদাসের লেখা অভিজ্ঞানম শকুন্তলম নাটকের থেকে নেওয়া হয়েছে, যেটা আমি বললাম যে নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে। তোমাদের পাঠ্যটা সত্যনারায়ণ চক্রবর্তী তর্জমা করেছেন। তো এই ধীবর বৃত্তান্ত নাটক শুরু করার আগে তোমাদের এই নাটকটার কয়েকটা টার্ম তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। সেগুলো তোমার মন দিয়ে বুঝবে, তবে এটা বুঝতে পারবে। দেখো, মহর্ষি কর্ণ নামে একটা ঋষি ছিল, ঠিক আছে? এখন তারাকে বলা হয় মহর্ষি। মহর্ষি মিনস, তোমরা ক্লাস 8-এ সমাস করে এসছো, মহান যে ঋষি তাকে বলা হয় মহর্ষি। তো মহর্ষি কর্ণ একটা আশ্রমে থাকতেন, যেখানটাকে আমরা তৎকালীন যুগে তপবন বলতাম। তো সেখানে একদিন তিনি কোনো একটা কাজে বাইরে গেছেন। খুব সুন্দর গল্পটা, মন দিয়ে শুনবে। মহর্ষি কর্ণ কোনো একটা কাজে বাইরে গেছেন।
কি হয়েছে? সেই সময় রাজা দুষ্যন্ত তার কতগুলো সঙ্গী সাথী নিয়ে জঙ্গলের মধ্যে পশু শিকার করতে বেরিয়েছে। ক্লিয়ার? তো পশু শিকার করার জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে একটা হরিণের পিছনে দৌড়তে দৌড়তে সে তার সঙ্গীদের থেকে আলাদা হয়ে গেছে। যেই আলাদা হয়ে গেছে তখন সঙ্গীরা দুষ্যন্তকে খুঁজে পাচ্ছে না, দুষ্যন্তও সঙ্গীদেরকে খুঁজে পাচ্ছে না। তখন কি হলো? দুষ্যন্ত দেখলো যে সময়টা বিকেল হয়ে আসছে, তাহলে কি এবার বাড়ি ফিরতে হবে। সময়টা কি হয়ে আসছে? সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে। ঠিক সেই সময় দুষ্যন্ত একটা দূরে আশ্রম দেখতে পেল। ঠিক আশ্রমটা কাছাকাছি গেছে, দেখছে একজন ভদ্র মহিলা বা একটি মেয়ে, যে কুমারী, সে সন্ধ্যা দিচ্ছে। তার নাম কি? তার নাম হচ্ছে শকুন্তলা। তাকে দূর থেকে দেখতে পেল কে? রাজা দুষ্যন্ত। রাজা দুষ্যন্ত একটা গাছের আড়ালে আশ্রয় নিলেন। শকুন্তলা যথারীতি সন্ধ্যা দিল এবং আশ্রমের মধ্যে প্রবেশ করলো। এখানে একটা কথা বলে দিই, আশ্রমটা কার ছিল? মহর্ষি কর্ণ। তো আমি গল্পটা শুরু করার আগেই তোমাদেরকে বলেছি মহর্ষি কর্ণ কিন্তু আশ্রমে ছিলেন না। রাজা দুষ্যন্ত সন্ধ্যা হয়ে আসছে দেখে আশ্রমের ভিতরে গেলেন, যে বললেন আজ রাত্রে আমাকে থাকার এবং আহারের ব্যবস্থা করা যেতে পারে। সেই সময় আশ্রমের একটা ঘরের ভিতর থেকে একজন মহিলা, একটা মেয়ে বেরিয়ে এলো, যে কিন্তু সেই মেয়েটি ছিল না যে সন্ধ্যা দিচ্ছিল। ক্লিয়ার? তারপর কি হলো না, রাজা তাকে বললেন যে আমাকে কি আজকে রাত্রে আশ্রমে আশ্রয় এবং আহারের ব্যবস্থা করা যেতে পারে? তখন সেই মেয়েটি যে এলো, তার নাম হচ্ছে প্রিয়ঙ্বদা। সে বলল এই মুহূর্তে আমরা আশ্রমে 3 জন অবস্থান করছি, 3 জনই মহিলা, 3 জনই মেয়ে, 3 জনই নারী। আমরা এই মুহূর্তে একজন পুরুষকে আশ্রয় কিভাবে দেব? তবে আমাদের বর্তমান আশ্রমের যিনি অধিকর্তা অর্থাৎ মালিক, অর্থাৎ অ্যাকচুয়ালি মালকিন বললে ভুল হবে, তাকে আমি একবার জিজ্ঞাসা করে আসি। প্রিয়ঙ্বদা আরেকটা কথায় ভদ্রলোককে, রাজা দুষ্যন্তকে বলবে, কি বলবে? যে এই মুহূর্তে এই আশ্রমের যিনি মহান ঋষি অর্থাৎ যিনি মহর্ষি, তিনি বাইরে গেছেন, তিনি হচ্ছেন মহর্ষি কর্ণ। তো এখন উনি আশ্রমে নেই, এখন আমি বর্তমান আশ্রমের যে মালিক তাকে জিজ্ঞাসা করে আসি। অর্থাৎ কাকে জিজ্ঞাসা করতে গেল? শকুন্তলাকে। শকুন্তলা বললেন যে ওনার রাজত্বেই, মানে অ্যাকচুয়ালি প্রিয়ঙ্বদাকে বলছেন যে ওনার রাজত্বেই আমরা বাস করি, ওনার রাজত্বেই আমাদের আশ্রম, ওনার রাজত্বেই আমাদের তপবন, অতএব অনুমতি দেওয়া হোক। এই বার্তাটা কিন্তু প্রিয়ঙ্বদা নিয়ে আসছে না, এই বার্তাটা আশ্রমের মধ্যে থাকা 3 জন মহিলার মধ্যে আরেকজন মহিলা এসে দিচ্ছেন, যার নাম হচ্ছে অনুসুয়া। তাহলে দেখো আমরা 3টে মহিলার নাম জানতে পারলাম। এক, যে প্রথম সন্ধ্যা দিচ্ছিল তার নাম শকুন্তলা, তার 2টো বান্ধবী, কে কে? অনুসুয়া আর প্রিয়ঙ্বদা। ক্লিয়ার? নো ডাউট। ওকে, এরপরে কি হলো না, রাজা দুষ্যন্তের সাথে শকুন্তলার ওই আশ্রমে একটা দারুণ সম্পর্ক গড়ে উঠল। সেই সম্পর্ক পরবর্তীকালে বিয়েতে পরিণত হয় এবং তারা গান্ধর্ব মতে বিয়ে করে। গান্ধর্ব মতে বিয়েটা কি না, যে বিয়েতে কোনো পুরোহিত থাকে না, কোনো মানুষজন কেউ থাকে না, কেবল ছেলেটি এবং মেয়েটি অর্থাৎ প্রিয়তম এবং প্রিয়তমা, তারা এই প্রকৃতির আকাশ বাতাস সূর্য এদের সকলকে সাক্ষী রেখে বিয়ে করে। এর ছাড়া মানে এরা ছাড়া আর কেউ সাক্ষী থাকে না। এই নিয়মে যে বিয়েটা, সেই বিয়েটাকে বলা হয় গান্ধর্ব মতে বিবাহ। ক্লিয়ার? তো আমরা দেখলাম কি শকুন্তলার সাথে রাজা দুষ্যন্ত
ওর আশ্রমে যে 3-4 দিন ছিলেন তার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল এবং তাদের মধ্যে বিয়ে হলো। কি মতে বিয়ে হলো? গান্ধর্ব মতে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে কি ঘটছে না, বিয়ে হওয়ার সময় রাজা দুষ্যন্ত তার নিজের নাম লেখা একটা আংটি শকুন্তলার হাতে পরিয়ে দিলেন। বেশ, ঠিকঠাক। এরপরে বিয়ের কিছুদিন পরে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে বলে যাচ্ছে যে আমি আমার রাজত্বে ফিরে যাচ্ছি। আমি সেখান থেকে ফিরে এসেই, অর্থাৎ সেখানে গিয়ে আমি রথ পাঠাবো, সেনাদল পাঠাবো, তোমাকে রানীর সম্মান দিয়ে এখান থেকে আমি নিয়ে যাব। রাজা দুষ্যন্ত ফিরে গেলেন নিজের রাজত্বে। ফিরে যাওয়ার পরে সেখানে যেয়ে বিভিন্ন রাজকার্যে ব্যস্ত হয়ে পড়লেন। ব্যস্ত হয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই শকুন্তলাকে আর তার মনে নেই। এইখানটায় ছোট্ট একটা কথা বলে দিই, রাজা দুষ্যন্ত কিন্তু পূর্বেই বিবাহিত ছিলেন। অর্থাৎ আগেকার যুগের রাজাদের 2 কি 3টে বিয়ে করা, একটা 2, 3, 4টে বিয়ে করা একটা ফ্যাশন ছিল বলতে পারো, বা একটা নিয়মের মধ্যেও বলতে পারো। অর্থাৎ রাজাদের একাধিক রানী ছিল। বেশ, ঠিকঠাক। রাজা দুষ্যন্তকে ভুলে গেছেন, কিন্তু রাজা দুষ্যন্ত শকুন্তলাকে ভুলে গেছেন, কিন্তু শকুন্তলা কি রাজা দুষ্যন্তকে ভুলতে পেরেছে? না, ভুলতে পারেনি। কি হলো না, শকুন্তলা আশ্রমের উঠোনে বসে একদিন চিন্তা করছে। কি চিন্তা করছে না, রাজা দুষ্যন্তের কথা চিন্তা করছেন যে এতদিন হয়ে গেল এখনো ফিরে এলেন না রাজা মশাই, তাহলে কি তিনি আমাকে ভুলে গেলেন বা তিনি আমাকে ঠকিয়ে গেলেন? ঠিক এইরকম যখন ভাবছেন, সেই সময় আশ্রমে এসে হাজির হন কে? দুর্বাসা নামে একজন ঋষি। দুর্বাসা ঋষি নিয়ে দুটো একটা কথা বলে দিই। দুর্বাসা ঋষিকে এইটুকুই তোমরা জেনে রাখো, দুর্বাসা ঋষি কথায় কথায় ভীষণ রেগে যেতেন। অর্থাৎ একটুতে রেগে যেতেন এবং দুম করে অভিশাপ দিয়ে দিতেন। এটাই ছিল তার বৈশিষ্ট্য। তো দুর্বাসা ঋষি এসে শকুন্তলাকে বলছেন, মহর্ষি কর্ণ কি আশ্রমে আছেন? শকুন্তলা যেহেতু রাজা দুষ্যন্তের চিন্তায় মগ্ন ছিলেন, তিনি দুর্বাসার কথা কানে শুনতে পাননি। দুর্বাসা ঋষি আবার যে বলেছেন মহর্ষি কর্ণ কি আশ্রমে আছেন, কোনো কিছুই শুনতে পাননি। কে? শকুন্তলা। কারণ শকুন্তলা তখন দুষ্যন্তের চিন্তায় বিভোর হয়ে আছেন। তৃতীয়বার যখন বলেছেন এবং তখনও যখন শকুন্তলা টের পায়নি, তখন ঋষি দুর্বাসা ভীষণ অপমানিত বোধ করলেন। কি, আমি একজন এত বড় মহান ঋষি আর আমাকে পাত্তা দেওয়া হচ্ছে না, আমার কথার কোনো উত্তর দেওয়া হচ্ছে না? ঠিক আছে, আমি তোমাকে এখন অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? তুমি যার চিন্তায় মত্ত হয়ে আছো সে তোমাকে অবিলম্বে ভুলে যাবে। অর্থাৎ কি হবে, সেই ব্যক্তি হোক বা বস্তু হোক, যেই হোক না কেন, তুমি যার চিন্তায় বিভোর হয়ে আছো সেই ব্যক্তি তোমাকে ভুলে যাবে। কথাটা কি বলছে না, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ পর্যন্ত কি হচ্ছে না, সখী প্রিয়ঙ্বদার অনুরোধে ঋষি বললেন যে এই অভিশাপটার খণ্ডন তখনই হতে পারে যদি সেই ব্যক্তির দেওয়া কোনো উপহার বা নিদর্শন শকুন্তলা দেখাতে পারে, তাহলে এই অভিশাপটার খণ্ডন হবে। অর্থাৎ দুর্বাসা ঋষি অভিশাপ দিলেন শকুন্তলায়, কি, তুমি যার চিন্তায় মগ্ন আছো। শকুন্তলা কার চিন্তায় মগ্ন ছিলেন? রাজা দুষ্যন্তের চিন্তায় মগ্ন ছিলেন। অতএব রাজা দুষ্যন্ত শকুন্তলাকে ভুলে যাবেন। কিন্তু অভিশাপটার খণ্ডন কি না, যদি কোনো কিছু দেখাতে পারে তার নিদর্শন, তাহলে রাজা দুষ্যন্তের সমস্ত কিছু মনে পড়বে। কি নিদর্শন আছে ওর হাতে? নিদর্শন আছে সেই নিজের নাম লেখা, দুষ্যন্ত নাম লেখা আংটিটা শকুন্তলার হাতে পরানো আছে। তো এবার দেখো, আমরা কি বলেছিলাম যে দুষ্যন্ত যখন তার রাজত্বে ফিরে গিয়েছিল, শকুন্তলাকে বিয়ের সময় একটা আংটি দিয়ে গিয়েছিল। এখন যারা সখী ছিল তারা ভাবলো, বাহ, তাহলে তো একটা নিদর্শন তো আছে, আর কোনো চিন্তা নেই, শকুন্তলার এই অভিশাপ খণ্ডন হয়ে যাবে। এখন তোমাদের প্রশ্ন হবে, আমি তোমাদেরকে বলেছি যে মহর্ষি কর্ণ বাইরে গিয়েছিলেন,
তোমাদের প্রশ্ন হবে স্যার মহর্ষি কর্ণ কোথায় কোন বাইরে গিয়েছিলেন? ইন শর্টস জেনে রাখো মহর্ষি কর্ণ তীর্থে গিয়েছিলেন এবং তীর্থ থেকে ফিরে আসার পরে কি হচ্ছে না তীর্থ থেকে ফিরে আসার পরে মহর্ষি কর্ণ সমস্ত ঘটনাটা শুনছেন। কর্ণ ক মূর্ধন্যয়ের নিচে ব উচ্চারণ তোমার হবে কর্ণ। তো ফিরে এসে শকুন্তলাকে এবারে তার স্বামীর ঘরে পাঠাতে হবে, অর্থাৎ শকুন্তলা মনে রাখবে যে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর জন্য মহর্ষি কর্ণ রেডি হচ্ছেন। এইখানে তোমরা একটা ছোট্ট টার্ম জেনে রাখো, সেই সময় শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর যখন উদ্যোগ করা হচ্ছে এই গ্যাপটা কিন্তু অনেকটা, অর্থাৎ রাজা দুষ্যন্তের চলে যাওয়া এবং শকুন্তলা দুষ্যন্তের চিন্তায় বিভোর হয়ে যাওয়া, রাজা দুষ্যন্তের কোনো খোঁজ খবর না পাওয়া, মহর্ষি কর্ণর ফিরে আসা, এই গ্যাপটা হচ্ছে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 2 থেকে 3 মাস গ্যাপ পেরিয়ে যায় এবং সেই সময় আবিষ্কার হয় শকুন্তলা সন্তান সম্ভবা। তো যাই হোক শকুন্তলা তোমরা বড় হয়ে এই গল্পগুলো জানবে, এখন তোমরা খুব ছোট। তো শকুন্তলাকে যখন প্রতিগৃহে পাঠাবার জন্য মহর্ষি কর্ণ এসছেন, পাঠানো তোড়জোড় করছেন আর কি, তখন তো আর বাস ট্রাক ট্রাম ট্রেন কিছুই ছিল না, কিভাবে যেতে হবে? পায়ে হেঁটে। স্বাভাবিকভাবে কে কে যাচ্ছেন? অনুসূয়া, প্রিয়ংবদা, শকুন্তলা আর মহর্ষি কর্ণ। তো এবার দেখো মাঝখানে যেহেতু অনেকটা রাস্তা পথ হেঁটে হেঁটে যাচ্ছেন, সেই সময় ধরো সকাল থেকে বেরিয়েছে মনে করো, এবার ধরো রাজার সাম্রাজ্যে পৌঁছাতে বা মূল রাজধানীতে পৌঁছাতে অনেক সময় লাগবে। তার জন্য শকুন্তলা কি হলো, মাঝ রাস্তায় আসার পরে মহর্ষি কর্ণকে বললেন আমি স্নান করব। তো স্বাভাবিকভাবেই শচী তীর্থে স্নানের পরে আর কি, শচী তীর্থ বলে একটা তোমরা যা নদী ধরতে পারো, নদীতে স্নানের সময় অ্যাকচুয়ালি শচী তীর্থ হচ্ছে নদীটার নাম, বা শচী তীর্থ হচ্ছে একটা জায়গা, মানে বাঁধ টাইপের ছিল, কোনো জায়গায় লেখা আছে বাঁধ, কোনো জায়গায় লেখা আছে নদী, তোমরা এটুকু মনে রাখবে জলাশয় হয়েছে, বা নদীও বলতে পারো। তো শচী তীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়া, অঞ্জলি দেওয়া মানে কি সূর্যের উদ্দেশ্যে এরকম জল ঢালছে। তো শকুন্তলা স্নান করেছে শচী তীর্থে, স্নানের পরে অঞ্জলি দেওয়ার জন্য জল ঢালছে, সেই সময় কি হবে না শকুন্তলার হাত থেকে আংটিটা খুলে পড়ে যাবে কোথায়? শচী তীর্থের জলে। এখন শচী তীর্থে আংটি পড়ে গেছে, সেই আংটি ছাড়াই মহর্ষি কর্ণ, অনুসূয়া, প্রিয়ংবদা, শকুন্তলা কোথায় গেলেন? রাজা দুষ্যন্তের রাজদরবারে। শকুন্তলা সেখানে যে দুষ্যন্তকে বলছে আমি তোমার স্ত্রী, তুমি আমাকে গ্রহণ করো। রাজসভার মাঝে শকুন্তলাকে প্রচুর অপমানিত হতে হলো। তো প্রচুর অপমানিত হওয়ার পরে শকুন্তলা, মহর্ষি কর্ণ, অনুসূয়া, প্রিয়ংবদা ফিরে এলো। রাজা দুষ্যন্ত কেন অপমান করলেন শকুন্তলাকে? কারণ রাজা দুষ্যন্ত দুর্বাসা মুনির অভিশাপে শকুন্তলাকে চিনতে পারেননি, আর শকুন্তলার তো আংটি কি হয়েছিল না আংটি শচী তীর্থে পড়ে গিয়েছিল। এখন আংটির অবস্থা কি? আংটি শচী তীর্থের জলে পড়েছে, সেই আংটি খেয়েছে একটা রুই মাছ। রুই মাছ আংটিটা খেয়েছে, রুই মাছের পেটে আছে আংটি। সেই রুই মাছ ধরা পড়ছে এক জেলে, অর্থাৎ ধীবরের জালে। ধীবর সেই মাছটাকে তুলেছে, তুলে বাজারে কেটেছে, কাটার পরে তার পেট থেকে আংটিটা পেয়েছে। এখন ধীবর তো অশিক্ষিত মূর্খ, সে তো পড়াশোনা জানেনি, এবং তাতে যে রাজার নাম লেখা আছে সে বুঝতেও পারেনি। সে ভাবছে আমি একটা দারুণ মণি পেয়েছি, তো এখন কি হবে না সবাইকে দেখিয়ে বলছে এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি। তখন কি হলো না রাজ শ্যালক আর তার দুজন কর্মচারী বাজার পাহারার দায়িত্বে ছিল, অর্থাৎ কেউ যাতে কাউকে ঠকিয়ে না দেয়। তাদেরকে যে বলছে আমি এটা পেয়েছি, এটা কি? তখন রাজ শ্যালক অর্থাৎ রাজার যে শালা আর দুজন রাজরক্ষী ভাবলেন আরে এটা তো রাজার আংটি, তাহলে নিশ্চয়ই এই ধীবর এটাকে চুরি করে নিয়ে এসেছে, অতএব এ একজন চোর। এরপরে তোমাদের নাটক কি হচ্ছে না
শুরু হচ্ছে, এখান থেকে তোমাদের শুরু হলো। তো দেখো এখান থেকে ইম্পর্টেন্ট বা নতুন শব্দ পাওয়ার মতো কিছু নেই। নতুন শব্দের মধ্যে যেগুলো তোমাদের জানতে হবে, যতটা আজকে বললাম তার মধ্যে সবগুলো তোমরা জানো। অ্যাকচুয়ালি হচ্ছে অঞ্জলি শব্দ হচ্ছে হাত জোড় করে দেবতার উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা, বাস এটুকু জানলেই হবে। আর এখান থেকে টিকা পড়ে শচীতীর্থ, মনে রাখবে শচীতীর্থ সম্বন্ধে যে যাই বলুক না কেন, কালিদাস অ্যাকচুয়ালি শচীতীর্থের একটা বর্ণনা দিয়েছেন। তিনি সেখানে বলেছেন শচীতীর্থ হচ্ছে একটা নদী, ঠিক আছে। তো তোমরা এটুকুই জেনে রাখবে, ঋষি কর্ণের তপবনের পাশ দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া একটা নদী হচ্ছে শচীতীর্থ। আর যেখানে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়, আচ্ছা অঞ্জলি সূর্যের দিকে তাকিয়ে করতে হয়, শকুন্তলার হাত থেকে আংটি খুলে পড়ে যায়। তো চলো, এটা হচ্ছে গল্প ধীবর বৃত্তান্ত নাট্যাংশের, নট গল্প, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের প্রেক্ষাপট। আজ এ পর্যন্তই, পরের ক্লাস পরের দিন। ধন্যবাদ।